তোমরা যে অ্যাসাইনমেন্টগুলো লিখছো, তো এই অ্যাসাইনমেন্টগুলো অবশ্যই তুমি A4 সাইজ পেজে লিখবা। এই যে এরকম দেখো, A4 সাইজ পেজে লেখার চেষ্টা করবা। A4 সাইজে লিখলে লেখাটা দেখতে অনেক সুন্দর হবে এবং পৃষ্ঠাগুলো অনেক স্মার্ট হবে। হ্যাঁ, সাধারণত অ্যাসাইনমেন্ট লিখতে হয়ে যায় A4 সাইজ পেজে। তো স্কেল করার ক্ষেত্রে তুমি এইদিকে এবং এইদিকে দুই দিকে স্কেল করতে পারো, অথবা এটা যদি করো তাহলে আমি এটাকে বলবো যে কি গোট বলবো। আর তুমি যদি মনে করো এরকম চারপাশে স্কেল করো, অর্থাৎ একটা স্কেল করে এক কালি মানে এক দাগ দিয়ে, হ্যাঁ, তাহলে এটাকে আমি বলবো কি ব্যাটার বলবো। আর তুমি যদি মনে করো এরকম দুই পাশে একদম চিকন করে করে দুটো করে, হ্যাঁ, দুইটা দাগ দিয়ে দিয়ে সুন্দর করে করো, তাহলে এটাকে আমি বলবো কি স্কেল করার ক্ষেত্রে বেস্ট বলবো। তো এইরকম তুমি স্কেল করে সুন্দর করে এগুলো এক পেজের মধ্যে তুমি উভয় পিঠ লিখবা না, এক পিঠে লিখবা চেষ্টা করবা। আর তোমার শিক্ষক যদি বলে তুমি উভয়টি লিখতে পারো তাহলে লিখো, সমস্যা নেই। তবে অ্যাসাইনমেন্ট লিখতে হয়েছে এক পিঠের মধ্যে। তো আর কথা না বাড়ে আজকের সমাধানে যাচ্ছি। 2021 সালে যারা এই এসএসসি পরীক্ষার্থী আছো, দেখো তোমাদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে। ওকে, তো এখন আমরা হিসাব বিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এই যে দেখো 21 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমাদের জন্য হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞান কোড হচ্ছে কত? 146। ওকে, তো এখন আমরা প্রশ্নের দিকে যাচ্ছি। তো এই যে চলে আসলাম, দেখো 21 সালের প্রশ্ন তোমাদের। এখানে দেখো হিসাব বিজ্ঞান। তো তোমাদের অ্যাসাইনমেন্ট দেখো, কাজ এখানে হচ্ছে অধ্যায়ের নাম। তো এখানে দেখো এটা হচ্ছে তৃতীয় অ্যাসাইনমেন্ট নম্বর তোমাদের 3, এটা মাথা রাখবা। তো এটা তৃতীয় অধ্যায় দ্রুতবা দাখিলা পদ্ধতির উপর নির্ভর করে এটাকে তৈরি করতে হবে। তো অ্যাসাইনমেন্টের কাজ, অনেকে জিজ্ঞেস করো যে অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে। তো এই অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে এটা দুতরফা এবং একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ। আবার বলছি, এটা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম, দুতরফা এবং একতরফা দাখিলা পদ্ধতির প্রয়োগ। ওকে, এটা মাথা রাখবা, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের কাজ। তো এখানে দুইটা সহায়ক তথ্য দেওয়া হয়েছে, দেখো একটা হচ্ছে সহায়ক তথ্য 1, সাবিনা এন্টারপ্রাইজ দুতরফা দাখিলা পদ্ধতি অনুসরণ পদ্ধতি প্রতিটি হিসাব সংরক্ষণ করে থাকে। 2020 সালে মে মাসে তার ব্যবসায় সংগঠিত লেনদেন সময় নিম্নরূপ। দেখো কি কি: চেকের মাধ্যমে পণ্য ক্রয় 10,000 টাকা, মে 15 তারিখ হচ্ছে অগ্রিম ভাড়া প্রদান 12,000 টাকা, আর মে 12 তারিখ হচ্ছে মালিক ব্যবসায় হতে 12,000 টাকা পণ্য উত্তোলন করে, আর মে 30 হচ্ছে ব্যাংক সুদ মঞ্জুর করলো। ওকে, তো এই যে এটা হচ্ছে সহায়ক তথ্য। এই সহায়ক তথ্যের আলোকে তোমাকে যে কাজটা করতে হবে, এখানে যে খ আছে দেখো, এই যে খ নম্বরটা, এই যে খ নম্বর 4টি লেনদেন ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে যে খ নম্বর আছে, এই যে সহায়ক তথ্য 1, এই তথ্যের আলোকে তোমাকে এই কাজটা করতে হবে। ওকে, তো এখন দেখো যে বিষয়টা, তো এখানে কতে বলছে যে এখানে কি করার জন্য, লেনদেনের সুবিধার সময় ব্যাখ্যা করা, এই যে এগুলো ব্যাখ্যা করতে পারা। হ্যাঁ, এখানে 8টি ব্যাখ্যা করতে হবে। তো ডেবিট ক্রেডিট নির্ণয় করতে পারা, তো আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়টা এখানে এই যে এটা এখানে করব। তো হিসাব চক্রের ধাপসমূহ দেখো, এই হিসাব চক্রের ধাপসমূহ হচ্ছে তোমার এখানে দেখো, এই যে হিসাব চক্রের ধাপসমূহ। ওকে, তো 8টি ধাপ তোমাকে ব্যাখ্যা করতে হবে, এখানে 8টি ধাপ। তো ওকে, এবার আসো দেখো এখানে তো এখন আমরা দেখব সহায়ক তথ্য 2, এটা নিয়ে কি করতে হবে। ওকে, দেখো এখানে তাওসিফ ব্রাদার্সের বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 2020 সালে 1 জানুয়ারি তারিখে তার সম্পদ ও দায়ের পরিমাণ ছিল 5,30,000 টাকা, 2,90,000 টাকা। উক্ত বছরে মালিক ব্যবসা আরো 80,000 টাকা। এটা কিন্তু বিনিয়োগ করা বলা হয়েছে, কেমন? এটা কিন্তু অতিরিক্ত মূলধন মাথা রাখতে হবে। এটা কিন্তু বিনিয়োগ করা বলতে বিনিয়োগ, এটা হচ্ছে অতিরিক্ত মূলধন। ব্যক্তিগত প্রয়োজনে 65,000 টাকা পণ্য টাকা উত্তোলন করেন। এটা পণ্য বোঝায় নাই, এটা নগদ টাকা বোঝাবে। ওকে, তো দেখো 31 ডিসেম্বর 2020 তারিখে ব্যবসায়ী নিম্নোক্ত আয় সমূহ ছিল। তো অবশ্যই দাম ছিল 1,50,000, প্রাপ্য হিসাব ছিল 80,000 টাকা, মজুত পণ্য হচ্ছে 70,000 টাকা, ব্যাংক জমা হচ্ছে 50,000 টাকা, বিনিয়োগ হচ্ছে তোমার 2 লক্ষ টাকা। আর দায়গুলো হচ্ছে কি, পদ হিসাব হচ্ছে 50,000 টাকা, আর ঋণ হচ্ছে তোমার 2 লক্ষ টাকা, বকেয়া বেতন হচ্ছে 10,000 টাকা। এই সহায়ক তথ্য যে 2 আছে, এই 2 দিয়ে তোমাকে যেই কাজ করতে হবে, এই যে এখানে দেখো সহায়ক তথ্য 2 এর আলোকে তোমাকে এই কাজটা করতে হবে। ওকে, এইটা হচ্ছে তোমার এই যে এটা একতরফা দাখিলা পদ্ধতি, এই যে এখানে দেখো এটা। তো এই যে এটা এখানে তোমাকে বলছে প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন লাভ ক্ষতি পরিমাণ নির্ণয় করতে হবে। তো আর কথা না বলে আমরা সমাধানে যাচ্ছি।
তো এই হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান প্রশ্নের সমাধান। তো প্রশ্ন সমাধান করার আগে কিছু কথা বলে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে শোনো। তো এই অ্যাসাইনমেন্টগুলো তৈরি করা হচ্ছে সাধারণত তোমাদেরকে হেল্প করার জন্য। তোমরা চাইলে এই অ্যাসাইনমেন্টগুলো তোমাদের বই থেকে তৈরি করতে পারো, কোনো সমস্যা নেই। তবে আমি যেগুলো লিখে দিয়েছি এগুলো আমার থেকে এবং তোমাদের বই থেকে সাহায্য নিয়ে সাজিয়ে গুছিয়ে অনেক সুন্দর করে লিখে দিয়েছি। তুমি চাইলে এখান থেকে লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা না করো, অবশ্যই একটি লাইক করবা, একটা কমেন্ট করবা, এবং কে কোন জায়গা থেকে দেখছো, তোমার স্কুলের নাম এবং তুমি কোথায় থেকে দেখছো এটা একটু কমেন্ট করে আমাকে জানাবা। তো তোমাদের কমেন্টগুলো পাইলে আমার অর্থাৎ মানে ভিডিওগুলো তৈরি করতে অনেক ভালো লাগে, মানে খুব আনন্দ পাই এটা আর কি। তো অবশ্যই কমেন্ট করবা, কমেন্ট করে জানাবা, একটা লাইক তো অবশ্যই দিবা। তো যদি পারো, যদি মনে চায় তাহলে সাবস্ক্রাইব করবা। আর যদি সাবস্ক্রাইব না করার সময় দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে, কোনো এক সময় দেখবে তোমাকে সাবস্ক্রাইব করতে মনে চাইবে, তখন সাবস্ক্রাইব করতে পারো, সমস্যা নেই। আর শেয়ার তো অবশ্যই করবা, ওকে। তো দেখো ক নং প্রশ্নের উত্তর। তো ক নং প্রশ্ন তোমাকে বলছে যে দুতরফা দাখিলা পদ্ধতির সুবিধার সময় ব্যাখ্যা করতে হবে। তো আমরা জানি একতরফা এবং দুতরফা দুইটা পদ্ধতি রয়েছে হিসাব সংরক্ষণের জন্য। একতরফাটা অনেক পুরাতন, এখন বর্তমানে হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। তো তার কতগুলা সুবিধা আছে, এই সুবিধাগুলো আজকে ব্যাখ্যা করতে হবে। জাস্ট মাত্র তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে 8টি সুবিধা। তো আমি 8টা সুবিধাগুলো তোমাকে স্কুল করে দেখা দেবো, যেহেতুগুলো বাংলা, তুমি অলরেডি পড়ে আসছো, এগুলো পড়লে বুঝবা। তবুও আমি একটু ব্যাখ্যা করে বলার চেষ্টা করব। তো 1 নম্বর যে সুবিধা সেটা দেখো এখানে লেখা আছে পরিপূর্ণ হিসাব রাখা, ওকে। হিসাব মানে অর্থাৎ এখানে দুতরফা দাখিলে প্রধান যে সুবিধাটা হচ্ছে পরিপূর্ণ হিসাব রাখা। তো 2 নম্বর যে সুবিধা সেটা দেখতে পাচ্ছ অলরেডি, যে গাণিতিক শুদ্ধতা যাচাই বা গাণিতিক শুদ্ধতা যাচাই করা, এটা হচ্ছে 2 নম্বর সুবিধা, ওকে। তো দেখো এইভাবে আমরা আস্তে আস্তে নিতে যাচ্ছি। তো 3 নম্বর বৈশিষ্ট্য অলরেডি দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কি আর্থিক ফলাফল নির্ণয়। তো দেখো এইভাবে আমরা পেজ 1 শেষ করে ফেললাম, এখন আমরা পেজ 2তে চলে আসবো, ওকে। এখন আমরা পেজ 2তে যাচ্ছি। তো চলে আসলাম পেজ 2তে। তো তোমাদের যদি কোনো শব্দ বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে পেজের সংখ্যা বলে বা পেজ নম্বর বলে আমাকে জিজ্ঞেস করবা, আমি চেষ্টা করব তোমাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য। তোমরা কমেন্ট করবা, তোমরা কমেন্ট করলে, যারা কমেন্ট করে অলরেডি বুঝতে পারছো যে আমি সবসময় ওয়েট করে থাকি, তোমরা কখন একটা কমেন্ট করবা, কী কমেন্ট করবা, কিছু কমেন্ট করার সাথে সাথে অনেকে হয়তো উত্তর পেয়ে যাও। যখন আমি ফ্রি থাকি তখন তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে থাকি, বেশিরভাগ সময় তোমাদের কমেন্টের সাথে বসে থাকি। তো 4 নম্বর 5 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে দক্ষতার পরিমাপ, ওকে। তো দেখো এখানে, তো এইভাবে আমি দেখাচ্ছি সবগুলো। 6 নম্বর যে বৈশিষ্ট্য দেখতে পাচ্ছ অলরেডি তুলনামূলক বিশ্লেষণ, ওকে। তো আমরা যেহেতু 8টা দেখাবো, অলরেডি আমাদের 6টা দেখানো শেষ। এখন আমরা পেজ 2 যে শেষ করে এখন পেজ 3তে যাচ্ছি, ওকে। পেজ 3তে চলে আসলাম। দেখো ব্যবস্থাপনীয় সিদ্ধান্ত, এটা হচ্ছে তোমার দুতরফা দাখিলা পদ্ধতি 7 নম্বর যে সুবিধা সেটা আমরা ব্যাখ্যা করতেছি। এই শব্দটা হচ্ছে বাস্তবসম্মত, মাথায় রাখবা। আমি বলে দিচ্ছি, কোনো শব্দ যদি বুঝতে অসুবিধা হয় তবু আবার বলবা, ওকে। 8 নম্বর যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে দেখো 8 নম্বর সুবিধা কর নির্ধারণের সহায়তা, ওকে। তো আমরা শেষ করে পেলাম ক নং প্রশ্নের উত্তর, অর্থাৎ তোমাদের হিসেব বিজ্ঞান অ্যাসাইনমেন্টের ক নং প্রশ্ন উত্তর শেষ, 8টা বৈশিষ্ট্য দিয়ে 8টা সুবিধা দিয়ে। তো এখন আমরা খ নং প্রশ্নে যাব। তো খ নং প্রশ্নে যাওয়ার আগে অবশ্যই বলে নিই, যদি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও, লাল বাটনে ক্লিক করে। চলে আসলাম খ নম্বরে, পেজ 4-এ দেখো। তো এখন দেখো খ নম্বরে বলা হচ্ছে তোমাদের একটু ভালো করে মাথা রাখবা, উদ্দীপকটা ভালো করে পড়বা। আমি যেহেতু যারা পড়ো নাই, আবার আমি যে প্রথমে যে বিষয়গুলো বলছি এগুলো ভালো করে পড়ে আসো, নাহলে আসলে অ্যাসাইনমেন্টগুলো বুঝবা না। তো এখানে তোমাদের অ্যাসাইনমেন্টে 2টা সহায়ক তথ্য দেওয়া হয়েছে। একটা হচ্ছে তোমাদের দেখো সহায়ক তথ্য 1, সহায়ক তথ্য 2। তো সহায়ক তথ্য 2 থেকে তোমাদের খ নং প্রশ্নটা করতে হবে। সেখান থেকে বলা হয়েছে যে 4টি লেনদেন দেওয়া আছে, সেই 4টি লেনদেনের ডেবিট কার্ড নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখো লেনদেন নির্ণয় করার জন্য বা ডেবিট কার্ড নির্ণয় করার জন্য যে নিয়মটা সেটা হচ্ছে এটা, তারিখ, লেনদেন, এটা হচ্ছে হিসাব খাত, বা পক্ষ বলতে পারো। এটা হচ্ছে তোমার ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে টাকা। তো এই ঘরটা নিয়ে অনেকে হয়তো প্রশ্ন করতে পারে যে আসলে এইভাবে ডেবিট ক্রেডিট করা হয় না, অন্যভাবে করা হয়। আমি তোমাদেরকে এখন বই থেকে দেখা দিচ্ছি, যেটা একদম বাস্তবসম্মত আধুনিক পদ্ধতি করা হয় সেটাই তোমাকে এখন দেখিয়ে দিচ্ছি, প্রমাণসহ দেখিয়ে দিচ্ছি যে আসলে এইভাবেই তোমাকে করতে হবে, ওকে। তো এই যে দেখো এখানে আমি একটা ঘর দেখাচ্ছি, এখানে দেখো লেনদেন, পক্ষ বা হিসাব, ডেবিট ক্রেডিট, দেখো এটা হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়। দেখো নিচে দেখো এই তাহলে প্রমাণ দেখো ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের উপযুক্ত নিয়ম
নিয়মাবলী সুস্পষ্ট এবং যথাযথভাবে অনুসরণ করা হয় বলে উক্ত নিয়মাবলীকে ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র গোল্ডেন রুলস বলা হয়। দেখছো যে এইভাবেই তোমাকে আসলে ডেবিট ক্রেডিট নির্ণয়ের ঘরগুলো করতে হবে, মাথায় রাখতে হবে কিন্তু এটা। ওকে, তো এই যে প্রমাণ দেখো, তোমাদের লেনদেনগুলো এইভাবে তুমি ডেবিট ক্রেডিট নির্ণয় করবা, তাহলে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, যারা প্রশ্ন করবে তাদেরকে এটা দেখিয়ে দিতে পারো, সমস্যা নেই। ওকে, এখন আমরা সমাধানে যাচ্ছি। তো প্রথম লেনদেনটা ছিল চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, দেখো 10,000 টাকা। তাহলে বিক্রয়গুলো যাওয়া হচ্ছে কি ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। দেখো এখানে টাকাটা লিখে নিবা, এগুলো সমস্যা না, বুঝবা। অগ্রিম ভাড়া প্রদান, দেখো 12,000 টাকা। তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ক্রেডিট দেখলাম এখানে। তারপর দেখো এখানে 22 তারিখে মালিক ব্যবসায় হতে 5,000 টাকা পণ্য উত্তোলন করে, দেখো তাহলে উত্তোলন হিসাব ক্রয় হিসাব ডেবিট ক্রেডিট দিয়ে দিলাম। তারপর দেখো এখানে 30 তারিখে ব্যাংক সুদ মঞ্জুর করলো 1,000 টাকা। ওকে, তাহলে ব্যাংক সুদ দেখো, তাহলে ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ ক্রেডিট, ডেবিট ক্রেডিট দিয়ে টাকাটা লেগে নিলাম। তো ওকে, তো এই ছিল আমাদের খ নম্বর প্রশ্ন। এখন আমরা ঘ নম্বরে চলে আসছি। ওকে, তো আবার বলে নিচ্ছি, যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবা। তো দেখো ঘ নম্বর প্রশ্নের উত্তর এখানে হিসাব চক্র কি এখানে লেখা আছে। দেখো হিসাব চক্রটা আগে বলতে হবে, হ্যাঁ, না বললেও কোনো সমস্যা নেই, তো বললে একটু ভালো, যেহেতু অতি উত্তম নাম্বার তোমার দরকার। তো ওকে, এখানে হিসাব চক্রটা কী এগুলো বাংলা লেখা আছে, এগুলো দেখলেই বুঝবা, এখানে না বোঝার কিছু নেই। তো ওকে, এখন আমরা ফেজ 4 শেষ করে ফেজ 5-এ চলে যাচ্ছি। তো তোমরা ফেজ 4-এ দেখছো যে আসলে হিসাব চক্রটা, হ্যাঁ, অনেকে 10টি বলে, অনেকে 11টি বলে। তো আমার 10টি 11টি কিছু দরকার নেই, আমাকে অ্যাসাইনমেন্টে বলছে মাত্র 8টি ব্যাখ্যা করার জন্য। তো আমি 8টি ব্যাখ্যা করব। তো আমি একটা এখানে ছক তৈরি করে রেখেছি, হিসাব চক্রের ধাপসমূহ নিচে ছকের সাহায্যে দেখানো হলো। ওকে, তো লেখাগুলো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবো, আমি তো বলেছি। দেখো এই যে 1 নম্বরে দেখো, হ্যাঁ, আমি ছকটা তোমাকে স্পষ্ট করে দেখাই। হ্যাঁ, যদি একটু বড় করে দেখে তাহলে বুঝতে সুবিধা হবে আশা করি। তো দেখো 1 নম্বরে দেখো এখানে লেনদেন শনাক্তকরণ, 2 নম্বর হচ্ছে লেনদেন বিশ্লেষণ, 3 নম্বর হচ্ছে জাবাদাভুক্তকরণ, 4 নম্বর হচ্ছে এখানে খতিয়ানভুক্তকরণ, তারপর 5 নম্বর যেটা সেটা হচ্ছে তোমার রেয়ামিলভুক্তকরণ, তারপর হচ্ছে রেয়ামিল প্রস্তুত করণ, তারপর হচ্ছে সমন্বয় দাখিলা, তারপর হচ্ছে এখানে কার্যপত্র প্রস্তুত, তারপর হচ্ছে আর্থিক বিবরণী, তারপর হচ্ছে সমাপনী দাখিলা, তারপর হচ্ছে প্রারম্ভিক জাবেদা। ওকে, কেউ 10টা বলে কেউ 11টা বলতে আমি 10টা দিয়ে এখানে তোমাকে দেখে দিচ্ছি। তো এখান থেকে মাত্র আমরা 8টা ব্যাখ্যা করব। তুমি এই ছকটা তৈরি করলে পারো, না করলে পারো, কোনো সমস্যা হবে না। ওকে, তো এখন দেখো প্রথমে এখানে দেখো হিসাব চক্রের ধাপসমূহ ব্যাখ্যা। তো ধাপসমূহ ব্যাখ্যার মধ্যে এখানে আমি দিয়ে দিলাম, হ্যাঁ, একটা সংজ্ঞা আছে, এখানে সংজ্ঞাটা তুমি নিতে পারো লিখে। ওকে, তো নিচে দেখাচ্ছি এখন। তো এই যে ফেজ 6-এ চলে আসলাম, দেখো লেনদেন শনাক্তকরণ। হিসাব চক্রের প্রথম ধাপ হচ্ছে লেনদেন শনাক্তকরণ, চিহ্নিতকরণ। কোনো শব্দ বুঝতে অসুবিধা হলে, হ্যাঁ, একটু বলবা, লেখাগুলো হয়তো একটু ছোটো হচ্ছে এই জন্য। ওকে, দেখো আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি, হ্যাঁ, একটু কাছে নিই তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। 2 নম্বর হচ্ছে লেনদেন বিশ্লেষণ। ওকে, একটু কষ্ট করে লিখে নাও। ওকে, এখন আমরা 3 নম্বরে যাব। তো ফেজ 7-এ চলে আসলাম। দেখো 3 নম্বর জাবাদাভুক্তকরণ। হ্যাঁ, চিহ্নিত লেনদেন সমূহকে বিশ্লেষিত হিসাবে খাতগুলো দুতর্ফ দাখিলা পদ্ধতি অনুসারে হিসাবের প্রাথমিক বইতে ডেবিট ক্রেডিট অনুযায়ী তারিখক্রম অনুসারে ব্যাখ্যা সহ লিপিবদ্ধ করা হয়। ওকে, তো 4 নম্বর যেটা সেটা হচ্ছে খতিয়ানভুক্তকরণ। হ্যাঁ, এগুলো আসলে তোমাদের বইয়ে আছে, তুমি দেখবা সেখানে, তবুও আমি আমার মতো করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কম করে লিখিয়ে দিয়েছি এখানে। তো হচ্ছে রেয়ামিল প্রস্তুতকরণ, দেখো এখানে লেখা আছে। ওকে, তাহলে ফেজ 7 শেষ করে পেলাম, এখন আমরা ফেজ 8-এ যাচ্ছি। তো চলে আসলাম ফেজ 8-এর মধ্যে, দেখো সমন্বয় দাখিলা। ওকে, তো 6 নম্বর যেই চক্র গেল 6 নম্বর, এবার আসে 7 নম্বর কার্যপত্র প্রস্তুত। তো আমাকে 8টি করতে বলেছে, আমি এখানে 8টি দেখাচ্ছি। হ্যাঁ, যেহেতু 10টি বলছি, 10টি না, হ্যাঁ 8টি অবশ্যই। তোমরা এখানে 10টি লিখবা না, 8টি লিখবা। ওকে, তো দেখো 8 নম্বর যেটা আর্থিক বিবরণী প্রস্তুতকরণ। হ্যাঁ, মূলত 8টাই সব ইম্পর্টেন্ট। হ্যাঁ, 10টি 11টি এগুলো তো ইম্পর্টেন্ট না, 8টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো এই ছিল তোমাদের
প্রশ্নটা। এবার আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তো ওকে, চলে আসলাম ঘ নং প্রশ্ন। ক খ গ শেষ, এখন ঘ নং প্রশ্ন দেখো সর্বশেষ। এটা তোমাদের অ্যাসাইনমেন্টের সহায়ক তথ্য 2 থেকে নেওয়া হয়েছে। এটা একদম সহজ। দেখো আমি যেহেতু ব্যাখ্যা যেখানে বলছি তুমি দেখতে পাচ্ছ এখানে অলরেডি। তো প্রথমে এখানে গ নং প্রশ্ন দেখো, তাওসিফ ব্রাদার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। ওকে, তো এখানে দেখো পাশে দেখবা তোমার উদ্দীপকের যে রুব্রিক্স আছে সেখানে ভালো করে দেখবা যে কি বলছে, কি নির্ণয় করতে হবে। ওকে, তো প্রারম্ভিক মূলধন নির্ণয়ের ক্ষেত্রে দেখো সূত্র হচ্ছে কি, প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। বলে দিচ্ছি, তো প্রারম্ভিক মোট সম্পদ দেখবা যে উদ্দীপকে সহায়ক তথ্যে আছে 5,30,000, এখানে 2,90,000, বিয়োগ হচ্ছে 2,40,000 টাকা। চলে গেলাম। ওকে, তো এখন আসলে আমরা সুতরাং দিলে প্রারম্ভিক মূলধনের পরিমাণ 2,40,000 টাকা, এটা হচ্ছে উত্তর। ওকে, তো পরবর্তী পয়েন্ট হচ্ছে দেখো সেখানে বলছে তাওসিফ ব্রাদার্সের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এখানে নির্ণয় লিখলাম। নির্ণয় দিয়ে যেটা করবো সেটা হচ্ছে দেখো এখানে লিখবো, এখানে সমাপনী মূলধন, মানে এটা আমরা সূত্র জানি। দেখো সমাপনী মূলধন, সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়, এটা সূত্র। ওকে, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখবো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখবা অফিস সরঞ্জাম প্লাস প্রাপ্য হিসাব প্লাস মজুত পণ্য প্লাস ব্যাংক জমা দিয়ে তারপর হচ্ছে এখানে প্লাস বিনিয়োগ। ঠিক আছে, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে মাইনাস দিয়ে আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পদ হিসাব যোগ ঋণ যোগ বকেয়া বেতন, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা। ওকে, তারপর টাকাগুলো তুমি দেখবা তোমার এই যে সহায়ক তথ্য 2 আছে ওইখান থেকে টাকাগুলো দেখে দেখে লিখবা। 1,50,000, 80,000 টাকা, 70,000 টাকা, 50,000 টাকা, 2 লক্ষ টাকা। এটা হচ্ছে তোমার অফিস সরঞ্জাম, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, ব্যাংক জমা, বিনিয়োগ টাকাগুলো। তারপর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাইনাস, তারপর ওই যে এখানে দেখো পদ হিসাব ঋণ বকেয়া বেতন, তাহলে পদ হিসাব হচ্ছে 50, এটা হচ্ছে 2 লক্ষ টাকা, এটা হচ্ছে 10,000 টাকা। তো এবার আসো যোগ বিয়োগ করতেছি, এটা যোগ করলে হচ্ছে 5,50,000 এবং এইটার যোগ করলে হচ্ছে 2,60,000। এই টাকা থেকে এই টাকা বিয়োগ করলে হচ্ছে 2,90,000 টাকা। সুতরাং কী বললো, সমাপনী মূলধনের পরিমাণ হচ্ছে 2,90,000 টাকা। একদম একটা সহজ অঙ্ক। ওকে, তো এখন আমরা পেজ 10-এ যাচ্ছি। তো ওকে, আমরা চলে আসলাম সর্বশেষ পেজ 10-এ। আমাদের সর্বশেষ তাওসিফ ব্রাদার্সের লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হবে। ওকে, তো আমরা জানি লাভ ক্ষতি সমান, দেখো এইখানে তোমার যে সূত্র সমাপনী মূলধন, দেখো লাভ ক্ষতি সমান সমাপনী সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে সমাপনী মূলধন যোগ উত্তোলন ফার্স্ট ব্র্যাকেটগুলো দিয়ে মাইনাস প্রারম্ভিক, তারপর হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো তুমি সহায়ক তথ্য পড়লে এই তথ্যগুলো সেখানে পেয়ে যাবা। তবুও আমি পাশে লিখে দিচ্ছি। দেখো প্রারম্ভিক মূলধন যেটা আমরা প্রথমে পেয়েছিলাম 2,90,000, এই সমাপনী মূলধন সেটা আমরা দ্বিতীয় নম্বরে 2,90,000 পেয়েছি। প্রারম্ভিক মূলধন পেয়েছি আমরা প্রথমে 2,40,000, সেগুলো আমরা এর আগে পেয়ে নিই, ওইখান থেকে বের করছি। তারপর উত্তোলন, এটা তোমার সহায়ক তথ্যে বলা আছে, অতিরিক্ত মূলধন সহায়ক তথ্যে বলা আছে। তো জাস্ট এই মানগুলো এখানে বসাবো, 2,90,000 যোগ 65,000 টাকা। তো 2,90,000 65,000 যোগ করলে 3,55,000, এদিকে 2,40,000, এদিকে হচ্ছে 80,000 টাকা, যোগ করলে হচ্ছে 3,20,000। তাহলে 3,55,000 থেকে 3,20,000 বিয়োগ করলে হচ্ছে 35,000 টাকা। ওকে, তো আমরা পেয়ে গেলাম কি লাভের পরিমাণ হচ্ছে 35,000 টাকা। তো এই অ্যাসাইনমেন্টটা তোমাদের জন্য তৈরি করা হয়েছে। আমি মনীষ স্যার। তো ওকে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা। যেটা বললাম, যারা সাবস্ক্রাইব করতে পারো না, দেখতে থাকো, দেখতে দেখতে ভালো লাগবে, হয়তো কোনো এক সময় সাবস্ক্রাইব করে ফেলবে। তো অবশ্যই আমি তোমাদের প্রত্যেকের কাছ থেকে একটা শেয়ার চাই, যাতে আমাদের ভিডিওগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে, যাতে যেখানে সবাই জানবে যে এখানে ভালো ভালো অ্যাসাইনমেন্ট তৈরি করা হয়। ওকে, তো অ্যাসাইনমেন্টটি কেমন লাগলো মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, তোমার স্কুলের নাম এবং তুমি কোথা থেকে বলছো সেই কথাটি। তো আজকের জন্য যেটুকু, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।